হাই, আমরা আগের দিন হাইড্রোজেন অ্যাটম বর্ণালী পড়েছিলাম। হাইড্রোজেন অ্যাটম স্পেক্ট্রা পড়েছিলাম। স্পেকট্রাম জিনিসটা কি সেটা আমাদের আজকে বুঝতে হবে। এটা হচ্ছে একটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অর লাইট, অ্যারেঞ্জমেন্ট অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অর লাইট কিসের রেসপেক্টে না, অ্যাকর্ডিং টু ইট ইজ ওয়েভলেন্থ অথবা ফ্রিকোয়েন্সি, আইদার ওয়েভলেন্থ অথবা ফ্রিকোয়েন্সি সাথে এদের যে অ্যারেঞ্জমেন্ট, সেই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা বলবো নর্মালি স্পেকট্রাম। এটা হতে পারে কোনো প্রিজম দিয়ে পাস করার পরে অথবা কোনো ডিফ্রাক্টিং গ্রেটিং এর মধ্যে পাস করার পরে, মানে কোনো একটা পার্টিকুলার সিস্টেম থেকে পাস করলো। তারপরে লাইটের বিভিন্ন যে ওয়েভলেন্থের যে পার্টগুলো আছে, সে ভায়োলেট, রেড থেকে ভায়োলেট, তারা কিন্তু পরপর একটা একের পর এক তাদের ওয়েভলেন্থের অর্ডার অনুসারে মানে সাজিয়ে থাকবে। সেই যে মানে বর্ণালী চিত্র, সেটাকে আমরা বলবো স্পেকট্রাম। তাহলে স্পেকট্রাম জিনিসটা কি? প্রিজমের মধ্যে দিয়ে আলো পাঠালাম অথবা কোনো ডিফ্রাক্টিং গ্রেটিং বা কোনো একটা ছোট্ট ছিদ্রের মধ্যে দিয়ে লাইট পাঠানোর পরে লাইটের বিভিন্ন যে ওয়েভলেন্থ গুলো, সেগুলো ওয়েভলেন্থ বলতে পারো না, লাইটের যে বিভিন্ন বিভিন্ন যে কালার গুলো, সেগুলো তাদের ওয়েভলেন্থ অথবা ফ্রিকোয়েন্সি সাপেক্ষে পরপর যে সাজিয়ে যায়, সেই সাজিয়ে যাওয়ার ঘটনাটাকে আমরা বলি স্পেকট্রাম। এবার এখান থেকে দেখতে পাচ্ছ যে রেড লাইট হচ্ছে সব থেকে ওয়েভলেন্থ সব থেকে বেশি, তার জন্য আমরা বলেছি রেড লাইটের হাই ওয়েভলেন্থ থাকে। আর ব্লু হচ্ছে সব থেকে কম, আমরা ভায়োলেট বলবো না, আমরা বলবো ব্লু হচ্ছে সব থেকে লোয়েস্ট ওয়েভলেন্থ হচ্ছে ব্লু, এবং রেড হচ্ছে সব থেকে হাইয়েস্ট ওয়েভলেন্থ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এদিকে আমাদের ওয়েভলেন্থ, এদিকে আমাদের ওয়েভলেন্থ বাড়বে, ল্যামডা ল্যামডা বাড়বে, কিন্তু ফ্রিকোয়েন্সি কমবে। তো রেড লাইটের সব থেকে ওয়েভলেন্থ বেশি হয়, ফ্রিকোয়েন্সি সব থেকে, সরি, ফ্রিকোয়েন্সি সব থেকে কম হয়। আর ব্লু লাইটের ক্ষেত্রে কিন্তু ব্লু লাইটের ক্ষেত্রে ল্যামডা সব থেকে ছোট হয় আর ওয়েভলেন্থ সব থেকে বড় হয়। তার কারণ কি আমরা কি জানি, সি ইকুয়ালস টু নিউ ল্যামডা। তার ল্যামডা যদি বাড়ে, নিউ কমবে, ল্যামডা বাড়লে নিউ কমবে। তো রেড লাইট হচ্ছে সব থেকে লংগেস্ট ওয়েভলেন্থ হচ্ছে রেড লাইট। এই জন্য এটাকে সংকেত হিসেবে সিগন্যালে ব্যবহার করে রেড লাইট। সব থেকে তার ডিফ্লেকশন কম হয় বলে, সেটা আমরা পরে জানবো, বিচ্যুতি কম হয় বলে রেড লাইটটাকে আমরা ইউজ করি, বা রেড লাইটের ওয়েভলেন্থ হচ্ছে সব থেকে বেশি। এবারে আমরা স্পেকট্রামের কি কি এক্সাম্পল আছে, না তোমরা ওই প্রিজমের মধ্যে দিয়ে লাইট পাঠানোর পরে এরকমই একটা স্পেকট্রাম দেখতে পাবে, সেটাকে আমরা যে কোনো স্পেকট্রাম বলতে পারো, অথবা আমরা পড়েছি হাইড্রোজেন অ্যাটমের ইমিশন স্পেকট্রা। তো আমরা কি শিখলাম, স্পেকট্রা কি জিনিস। এবার দেখো, একটা তুমি ইলেকট্রিক যদি বাল্ব নাও, একটা ধরো ইলেকট্রিক বাল্ব, সেই ইলেকট্রিক বাল্বে কিন্তু সব ধরনের আলো থাকে, সেটাকে তুমি যদি কোনো প্রিজমের মধ্যে দিয়ে পাস করাও, তুমি নর্মালি যে আমরা যে ভিজিবল লাইটটা দেখতে পাই, সেখানে তো আমরা 7টা কালার দেখতে পাই না, কিন্তু সেটা যদি প্রিজমের মধ্যে পাস করাও, প্রত্যেকটা কালারের ওয়েভলেন্থ আলাদা হলে তখনই তুমি কিন্তু সেগুলোকে আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট করতে পারবে প্রিজমের মধ্যে দিয়ে পাস করার পর। কারণ প্রিজমের মধ্যে দিয়ে পাস করার পর প্রত্যেকটা লাইটের ওয়েভলেন্থ বিভিন্ন হওয়ার জন্য তাদের ভেলোসিটি ডিফারেন্স আছে। সেটা তোমরা ক্লাস 12-এ প্রিজমে গিয়ে পড়বে। একটা ভিজিবল লাইটকে তুমি যদি প্রিজমের মধ্যে পাস করো, তাহলে 7টা আলোতে ভাগ হয়ে যায়। কেন ভাগ হয়ে যায়? প্রত্যেকটা লাইট কালারের লাইটের ওয়েভলেন্থ আলাদা হয়, আর ভেলোসিটি আলাদা হয়। ভেলোসিটি আলাদা হওয়ার জন্য তারা রিফ্রাকশন বলে। তো রিফ্রাকশনের কারণে তারা কি হয়, পরপর লাইটগুলো কিন্তু আলাদা আলাদা ভাগে ভাগ হয়ে যায়। তো আমরা যদি নর্মাল ভিজিবল লাইট যে কোনো একটা বাল্বের লাইটকে যদি পাস করে, তাহলে কিন্তু আমরা কি দেখতে পাবো, প্রত্যেকটা ওয়েভলেন্থের লাইটকে আমরা দেখতে পাবো, তাদের মধ্যে কোনো গ্যাপ থাকবে না। এই ধরনের যে স্পেকট্রামটা আমরা দেখতে পাবো প্রিজমের মধ্যে দিয়ে লাইটের পজিশনের পরে যে আমরা স্পেকট্রাম পাবো, সেটাকে আমরা বলবো কন্টিনিউয়াস স্পেকট্রাম। তাহলে কন্টিনিউয়াস স্পেকট্রামে কি থাকবে, সেখানে কোনো মিসিং ওয়েভলেন্থ মিসিং হবে না, পরপর সবকটা ওয়েভলেন্থ থাকবে, কোনো ডার্ক স্পটও থাকবে না। তাহলে কন্টিনিউয়াস স্পেকট্রাম কি বুঝলাম, না লাইটকে যদি আমরা প্রিজমের মধ্যে দিয়ে পাস করাই, তার ওয়েভলেন্থ প্রত্যেকটা কালারের ওয়েভলেন্থ আলাদা হওয়ার জন্য তার ভেলোসিটি আলাদা হয়। ভেলোসিটি আলাদা হওয়ার জন্য প্রতিসরণের পর প্রিজমের মধ্যে দিয়ে প্রতিসরণের পর লাইটগুলো আলাদা আলাদাভাবে সাজানো হয়। এবং নর্মালি এই বাল্বের ক্ষেত্রে কি হয়, কোনো ওয়েভলেন্থ যদি মিস না হয়, প্রত্যেকটা ওয়েভলেন্থ পরপর থাকে, কোনো ডার্ক স্পট যদি না থাকে, সেই স্পেকট্রামটাকে বলা হবে কন্টিনিউয়াস স্পেকট্রাম। বুঝতে পারলাম? এবার ইমিশন স্পেকট্রা, এই জিনিসটা আমাদের ভালো করে বুঝতে হবে, আমরা কেন স্পেকট্রাম নিয়ে পড়াশোনা করছি। আমরা কি বলছি, না আমরা যদি কোনো হাইড্রোজেন অ্যাটম ধরো একটা এরকম ধরো, ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো এরকম একটা হাইড্রোজেন, একটা টিউব আছে, টিউবের মধ্যে আমি ধরলাম হাইড্রোজেন গ্যাস নিয়ে সেটাকে আমি বার্ন করলাম, সেটাকে আমি হিট দিচ্ছি। তো হাইড্রোজেন এর মধ্যে ভরে দিয়ে আমি সেটাকে যদি হিট দিই, তাহলে কি হবে, অ্যাটম বা মলিকুল এনার্জি অ্যাবজর্ব করবে। তো তার জন্য আমরা লিখেছি হোয়েন অ্যাটম অর মলিকুল এনার্জি অ্যাবজর্ব করবে, তখন কি হবে, হাইড্রোজেনের তো ধরো হাইড্রোজেনের
এটা নিউক্লিয়াসের বাইরে প্রথম কক্ষপথে ইলেকট্রনটা ঘুরছিল। এখন আমরা যদি এটা হিট দিই তাহলে কি হবে, এই অরবিটাল থেকে জাম্প করবে, অরবিট থেকে জাম্প করে হায়ার এনার্জি অরবিটালে যাবে। তো এটা যদি ফার্স্টের অরবিটালে যদি এনার্জি এখানে হয়, তাহলে ইলেকট্রনটাকে যদি হিট করা হয় তাহলে n = 1 থেকে n = 2 তে যাবে। তো যখনই আমরা কোনো অ্যাটমকে হিট করব, সে এনার্জি অ্যাবজর্ব করে হায়ার লেভেলে যাবে এবং যখন সে রিটার্ন করবে তখন এনার্জি রিলিজ করবে, এবং সেই এনার্জিটা আমরা দেখতে পাবো। তো তার জন্য বলা হচ্ছে কোনো অ্যাটম বা মলিকিউলকে যদি আমরা হিট করি, সে এনার্জি অ্যাবজর্ব করবে এবং লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জিতে যাবে। তারপরে যখন সে রিটার্ন করবে তার লোয়ার এনার্জিতে, তখন সে কিন্তু লাইট ইমিট করবে এবং কতগুলো স্পেসিফিক এনার্জি লাইট ইমিট করবে। সেটা কেন, সেটা আমরা বোঝাচ্ছি। তো এই যে প্রসেসটা, এর ফলে যে আমরা লাইটগুলো দেখতে পাবো সেটাকে বলে ইমিশন স্পেক্ট্রাম। তাহলে একটু আমরা ভালো করে বুঝি। ধরো এটা হাইড্রোজেন অ্যাটমের n = 1 লেভেল, এখানে ইলেকট্রন একটা থাকে। এবার আমি হিট করছি, হিট করলে n = 2 তে লাইট যেতে পারে, আবার বেশি হিট করে দিলে n = 3 তে যেতে পারে, অথবা n = 4 এ যেতে পারে। তাহলে প্রথমে ধরো সব থেকে n = 2 তে গেল, মানে কম এনার্জি নিল। সেখান থেকে যদি ইলেকট্রনটা ফিরে আসে, তাহলে কম এনার্জি অ্যাবজর্ব করেছে, দুটো এনার্জি কম মানে কি, সে যখন এনার্জিটা ছেড়ে দেবে তখন সে কম এনার্জি ছাড়বে। তবে এনার্জি কি জানি আমরা, h নিউ সমান hc/λ। তাহলে যেহেতু এই দুটো এনার্জির মধ্যে এনার্জি গ্যাপ কম, তার জন্য ল্যামডা হাই হবে। তাহলে এটাকে আমরা ল্যামডা রেড বলতে পারি। তারপরে আমরা যদি বেশি হিট দিই, তাহলে সেখান থেকে ইলেকট্রন n = 3 তে যেতে পারে, আবার 3 থেকে নেমে আসতে পারে। তখন যে এনার্জিটা রিলিজ হবে, তখন ধরো সেটা ধরলাম গ্রিন, আর একটু স্মলার ওয়েভলেন্থ, কারণ এনার্জি হাই মানে ল্যামডা স্মল হবে, তো গ্রিন হলো। তো আর একটু যদি আমরা বেশি হিট করি, তাহলে সে কিন্তু তখন এনার্জি নিয়ে সেই n = 4 এ গেল, n = 4 থেকে যখন নেমে আসবে তখন আর একটা এনার্জি দেবে, সে ধরো সেটা হচ্ছে ব্লু। মানে এনার্জি n = 1 থেকে n = 4 এ গেলে সব থেকে বেশি এনার্জি গ্যাপ হবে। এনার্জি গ্যাপ সব থেকে বেশি মানে ল্যামডা সব থেকে ছোট হবে, তাহলে ব্লু হবে। তাহলে আমরা যখন ওই অ্যাটমটাকে হিট করলাম, তারপর যখন ঠান্ডা করতে শুরু করলাম, তখন এনার্জিগুলো রিলিজ করবে, কারণ ইলেকট্রনটা n = 1 থেকে যে 2 তে যায়, 2 থেকে নেমে আসবে, তখন একটা আমরা ধরলাম রেড পেলাম, তখন একটা আমরা বর্ণালী পেলাম রেড। তারপরে আমরা যদি বেশি এনার্জি দেওয়া হয়ে যায়, বা ধরো যে ইলেকট্রনটা যদি, আচ্ছা তোমরা বুঝতে পারছো না যে একটা ইলেকট্রন তো n = 1 থেকে 2 তে যাচ্ছে, তাহলে 3 এ যাবে কখন, 4 এ যাবে কখন। তো ব্যাপারটা এরকম হয়, কিছু একটা আমরা তো ওই টিউবের মধ্যে একটা হাইড্রোজেন অ্যাটম নিচ্ছি না, টিউবের মধ্যে অনেকগুলো হাইড্রোজেন অ্যাটম আছে, তার মধ্যে কিছু সংখ্যক হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে n = 1 থেকে 2 তে ট্রানজিশন হয়েছে। ট্রানজিশন বলতে এই ইলেকট্রনটা লাফিয়ে 2 তে গিয়েছে, ইলেকট্রন লাফিয়ে যায় না, ইলেকট্রন এনার্জি বেড়ে যায়, তখন সেটা দ্বিতীয় আরেকটা কক্ষপথ হয়ে যায়, সেটা আমরা বলছি না এখন। তো কিছু অ্যাটম n = 1 থেকে 2 তে গিয়েছে, তখন আমার ফিরে আসার জন্য তারা রেড দিচ্ছে, তখন একটা আমরা স্পেক্ট্রাম পাচ্ছি। আবার কিছু অ্যাটম n = 1 থেকে n = ধরো 3 তে গিয়েছে, তখন সেই অ্যাটমগুলো আবার গ্রিন লাইটের জন্য স্পেক্ট্রাম দিচ্ছে। আর কিছু অ্যাটম n = 4 এ গেছে, তারা কিছু ব্লুর জন্য একটা স্পেক্ট্রাম দিচ্ছে। তাহলে আমরা কিন্তু স্পেক্ট্রাম, এটাকে বলে ইমিশন স্পেক্ট্রাম। যে অ্যাটমকে এনার্জি দিয়ে আমরা হিট করলাম, তারপরে সে যখন ফিরে আসছে তার গ্রাউন্ড স্টেটে, লোয়ার এনার্জি স্টেটে, তখন সে যে লাইট ইমিট করছে, সেই ইমিট লাইটগুলোকে আমরা আবার ওরকম স্পেক্ট্রামে দেখতে পাচ্ছি, এবং এই স্পেক্ট্রামটাকে বলা ইমিশন স্পেক্ট্রাম। তাহলে বুঝতে পারলে ইমিশন স্পেক্ট্রাম, ভালো করে বোঝার চেষ্টা করো যে ইমিশন স্পেক্ট্রাতে কি হচ্ছে, যে এই যে এনার্জিগুলো, মানে এই যে ওয়েভলেন্থগুলো বেরিয়ে আসছে, রেড হবে না, ব্লু হবে না, গ্রিন হবে, সেটা কার উপর ডিপেন্ড করছে, ওই পার্টিকুলার অ্যাটমের এনার্জি লেভেলগুলোর উপর ডিপেন্ড করছে। তো এই প্রত্যেকটা অ্যাটমের এনার্জি লেভেলগুলো আলাদা, তার জন্য প্রত্যেকটা এলিমেন্ট বা অ্যাটমের এই ইমিশন স্পেক্ট্রা আলাদা হবে। বোঝার চেষ্টা করো, এই ইমিশন স্পেক্ট্রাগুলো প্রত্যেকের ক্ষেত্রে ইউনিক কেন হবে, তার কারণ হচ্ছে প্রত্যেকে এনার্জি লেভেলগুলো আলাদা। তো আমরা ভালো করে বোঝার চেষ্টা করলাম যে ইমিশন স্পেক্ট্রা কি, কোনো অ্যাটমকে আমি হিট করব, সে তার লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জিতে যাবে, হায়ার এনার্জি থেকে যখন লোয়ার এনার্জিতে ফিরে আসবে, তখন সে এনার্জি ইমিট করবে। আর সেই ইমিট এনার্জিগুলোকে আমরা, ওয়েভলেন্থগুলোকে আমরা স্পেকট্রামে দেখতে পাবো, সেই স্পেকট্রামটাকে বলা হয় ইমিশন স্পেকট্রাম। আর ইমিশন স্পেকট্রাম প্রত্যেকটা অ্যাটমের ক্ষেত্রে আলাদা আলাদা কেন, প্রত্যেকটা অ্যাটমের এনার্জি লেভেলগুলো আলাদা। তো বুঝতে পারলাম।
ইমিশন স্পেকট্রামটা ব্যাপারটা ভালো করে। এবার দেখো, অনলি স্পেসিফিক ওয়েভলেন্থ আর ইমিটেড, কারণ কি এনার্জি ইলেকট্রন যে এনার্জি লেভেলগুলো থাকে সেগুলো স্পেসিফিক। কারণ কি প্রত্যেকটা এনার্জি লেভেলে প্রত্যেকটা কক্ষপথে এনার্জি আলাদা আলাদা। তার জন্য বলা যাচ্ছে শুধুমাত্র কয়টা স্পেসিফিক ওয়েভলেন্থই আমরা দেখতে পাবো। এই ইমিশন স্পেকট্রামে আমরা রেড দেখতে পাবো, গ্রিন দেখতে পাবো, ব্লু দেখতে পাবো, এর মাঝামাঝি কোনো ওয়েভলেন্থ দেখতে পাবো না। তার কারণ কারণ হচ্ছে ইলেকট্রন কেবলমাত্র ওই পার্টিকুলার কক্ষপথগুলোতে, মানে ধরো এখানে একটা কক্ষপথ n equals to 1 আছে, এটা হচ্ছে n equals to 2, n equals to 2, তাহলে এর মাঝামাঝি কিন্তু ইলেকট্রনটাকে যদি আমি এমন হিট দেই যেখানে এখানে এসে কিন্তু সে সেরোতে পারবে না। আইদার সে হিট নিয়ে পুরোটা যাবে, নাহলে এখানে এসে সে থামবে না। এখানে কোনো ইনবিটুইন কোনো স্টেট নেই, ইনবিটুইন কোনো এনার্জি মানে অরবিটাল নেই, অরবিট নেই, কক্ষপথ কোনো নেই। তাহলে তাকে আইদার এখানে যেতে হবে, নাহলে সে যেতেই পারবে না। তো সে গেলে পরের প্রথম কক্ষপথে যাবে, নাহলে সে যাবেই না। তো এই কারণে এই যে এনার্জি, এই গ্যাপ, এনার্জি গ্যাপটা নির্দিষ্ট। তো এনার্জি গ্যাপটা নির্দিষ্ট হওয়ার জন্য শুধুমাত্র স্পেসিফিক এনার্জি লেভেল থাকার কারণেই সে স্পেসিফিক কিছু ওয়েভলেন্থ দেখাবে। এটা বুঝতে পারলেন? এবারে আমরা দেখবো যে অ্যাবজর্পশন ওয়েভলেন্থ, অ্যাবজর্পশন কি জিনিস, অ্যাবজর্পশন স্পেক্ট্রা বলতে হয়। না, ধরো আমরা একটা কোনো একটা বস্তুকে লাইট, ধরো একটা কালো যে ছাতা হয়, ছাতা কালো কালারটাকে লাইটটাকে ছাতা ছাতা এক্সাম্পল ধরো। ধরো যে কোনো একটা আমরা পার্টিকুলার বস্তুকে যদি আমরা হিট করি, তাহলে সে কিছু লাইট অ্যাবজর্ব করবে আর বাকি লাইটগুলোকে ছেড়ে দেবে। তাহলে আমরা কি করব, যে ওই লাইট ওই সলিউশনের মানে ওই পার্টিকুলার সিস্টেমের মধ্যে দিয়ে লাইট পাঠালাম, তারপরে যে লাইটটা পাস করলো সেই লাইটটাকে আমরা চেক করলাম তার মধ্যে কি কি ওয়েভলেন্থ আছে। তো অ্যাবজর্পশন স্পেক্ট্রাতে কি করা হয়, না একটা সলিউশনের মধ্যে দিয়ে লাইট পাঠানো হবে, সে কিছু লাইট অ্যাবজর্ব করে নেবে, সেই লাইটগুলো আমরা দেখতে পাবো না। তাহলে ওই স্পেকট্রামে ধরো রেড, তারপরে সরি প্রথমে ধরো রেড, তারপরে অরেঞ্জ, তারপরে ইয়েলো, তারপরে গ্রিন, তারপরে ব্লু, তারপরে ব্লু ব্লু আছে। এর মধ্যে দেখা যাবে সে হয়তো অরেঞ্জ কালারটা অ্যাবজর্ব করেছে। তাহলে আমরা স্পেকট্রামে রেড দেখতে পাবো, অরেঞ্জ দেখতে পাবো না, ইয়েলো দেখতে পাবো, গ্রিন দেখতে পাবো, ব্লু দেখতে পাবো। তাহলে অ্যাবজর্পশন স্পেক্ট্রাটা হচ্ছে লাইট একটা সলিউশনের মধ্যে দিয়ে বা একটা সিস্টেম, একটা পার্টিকুলার মলিকুলের মধ্যে দিয়ে আমরা লাইট পাঠাবো, সে যে কালারটা অ্যাবজর্ব করে নেবে সেটা আমরা দেখতে পাবো না, বাকি যে কালারটা দেখতে পাবো, বাকি কালারগুলো যে নিয়ে যে স্পেকট্রামটা পাবো সেই স্পেকট্রামটা বলে অ্যাবজর্পশন স্পেক্ট্রাম। তাহলে আমরা ভালো করে তোমাদেরকে বোঝাচ্ছি, দেখো ভালো এই ছবিটা ভালো করে বোঝার চেষ্টা করো, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে এখানে। দেখো, আমরা কন্টিনিউয়াস স্পেকট্রামে কি বলছি, না আমরা একটা লাইট, সেই লাইটের মধ্যে কি কি কালার, কি কি রং আছে সেই রংগুলোকে আমরা দেখার জন্য ওই লাইটটাকে ধরো একটা প্রিজমের মধ্যে দিয়ে পাঠালাম, ওই লাইটটাকে একটা প্রিজমের মধ্যে দিয়ে পাঠালাম, এবং প্রিজমের মধ্যে যখন আমরা পাঠালাম, প্রিজমের মধ্যে দিয়ে যখন লাইটটাকে আমরা পাঠালাম, তখন সেই লাইটটা প্রত্যেকটা কালারে ভাগ হয়ে গেছে। তখন আমরা ধরলাম 4টা কালার পাচ্ছি। তো লাইটের মধ্যে টোটাল 4টা কালার আছে, বুঝতে পারলে? তো সেইটাকে আমরা সেই 4টা কালারকে কিন্তু পরপর তাদের ওয়েভলেন্থ অনুসারে দেখতে পাবো। আর একটা কালার করে দাও, লাইন করে দাও। তো 4টে কালার আমরা পরপর 4টে দেখতে পাবো, এটাকে বলে কন্টিনিউয়াস স্পেকট্রাম। কোনো কিছু নেই, লাইটটাকে জাস্ট প্রিজমের মধ্যে দিয়ে পাস করালাম এবং 4টা কালার আমরা দেখতে পাচ্ছি, এদেরকে বলা হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রাম। যেমন বাল্বের ফিলামেন্ট থেকে তুমি লাইট নাও, ওটা প্রিজমের সামনে ধরো, দেখতে পাবে 4টা কালারই তুমি দেখতে পাচ্ছ, তাহলে সেই 4টা কালার আমরা বলবো কন্টিনিউয়াস স্পেকট্রাম। এরপরে আমরা একটা সলিউশন নিয়েছি, একটা এর মধ্যে একটা ধরো একটা মলিকুলার সলিউশন আছে, আর কিছু একটা মলিকুল আছে, সেই মলিকুলার সলিউশন আমরা ভরে দিয়েছি সেই টিউবের মধ্যে, তার মধ্যে লাইটটা পাস করালাম। এবার লাইট পাস করার পরে আমরা দেখতে পাচ্ছি যেখানে এই কালারটা মিসিং, এই ব্যান্ডটা মিসিং। তাহলে এটা কি বলবো, এটা হচ্ছে অ্যাবজর্পশন স্পেক্ট্রাম। সব কালারগুলো আমরা দেখতে পাচ্ছি কিন্তু ওই পার্টিকুলার কালারটা শোষণ হয়ে গেছে, অ্যাবজর্পশন হয়ে গেছে, তার জন্য ওই কালারটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলে অ্যাবজর্পশন স্পেক্ট্রাম। আর ইমিশন স্পেক্ট্রাম কি, না ইমিশন স্পেক্ট্রাম হচ্ছে এই লাইটের এর মধ্যে দিয়ে আমি লাইট পাঠিয়েছি, তাহলে ওই কালারটা অ্যাবজর্ব হয়েছে, ওই যে থার্ড কালারটা অ্যাবজর্ব হয়েছে। এবার আমি কি করলাম, লাইটটাকে সরিয়ে দিলাম, তাহলে ধীরে ধীরে কুল ডাউন হবে, কুল ডাউন হওয়ার সঙ্গে কি করবে, ওই যে কালারটা অ্যাবজর্ব করেছে ওই কালারটাকেও এবার ইমিট করবে, ইমিশন করবে। তখন কিন্তু আমরা ইমিশনের মাধ্যমে বুঝতে পেরে যাব যে কোন কালারটা অ্যাবজর্ব হয়েছে। হতে পারে এখানে অনেকগুলো কালার অ্যাবজর্ব হতে পারে, কিন্তু সে কোন কোন কালারগুলো অ্যাবজর্ব হয়েছে সেটা কি করে বুঝবো, আমরা যখন ইমিশন স্পেক্ট্রাম নেব তখন কিন্তু ইমিশন স্পেক্ট্রামের মাধ্যমে আমরা ভেরিফিকেশন করতে পারবো যে আচ্ছা ওই ওই কালারগুলো অ্যাবজর্ব হয়েছিল। তো হাইড্রোজেন ডিসচার্জের টিউবের আমরা হাইড্রোজেন ডিসচার্জ টিউবটা কীভাবে কাজ করে, এটাকে প্রথমে হিট করা হয়, হিট করার পরে কুল করা হয়, তখন কুল করার সময় যে যে লাইটগুলো অ্যাবজর্ব হয়েছে সেই লাইটগুলো আমরা
সে ইমিট করবে, সেই ইমিট লাইটগুলো কিন্তু আমরা দেখে বুঝতে পারবো যে আচ্ছা এই লাইটগুলো তাহলে ইমিট করছে, তখন সেটা তার ইমিশন স্পেকট্রাম। তো আমরা আজকে যারা শিখলাম, প্রথমে শিখলাম স্পেকট্রাম কি, স্পেকট্রাম কেন দেখা যায় না, লাইটকে যে তুমি পিজমের মধ্যে দিয়ে পাস করো, প্রত্যেকটা কালারের ওয়েভলেন্থ আলাদা হয়, তার জন্য তাদের গতিবেগ আলাদা হয়, ভেলোসিটি আলাদা হয়, তার জন্য লাইট প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যায় প্রতিসরণের পর পিজমের মধ্য দিয়ে, এবং তার ফলে আমরা প্রত্যেকটা কালারকে পরপর দেখতে পাই ওয়েভলেন্থের সাপেক্ষে বা ফ্রিকোয়েন্সি অনুসারে। এটাকে বলা হয় কন্টিনিউয়াস, সরি এটাকে বলা হয় স্পেকট্রাম। এটাকে কন্টিনিউয়াস স্পেকট্রাম বলা হয় কারণ সবকটা আমরা দেখতে পাচ্ছি, কোনো এখানে কালার মিসিং নেই। কন্টিনিউয়াস স্পেকট্রাম হয়ে গেছে, তারপরে আমরা পড়লাম ইমিশন স্পেকট্রাম। ইমিশন স্পেকট্রামে কি বললাম, প্রথমে হিট করলাম, হিট করার পর লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জিতে গেল, হায়ার এনার্জি থেকে যখন লোয়ার এনার্জি ফিরে আসবে তখন সে লাইট ইমিট করে দেবে, সেই ওয়েভলেন্থটা কিন্তু আমরা দেখতে পাবো। আর অ্যাবজর্পশন স্পেকট্রামে কি বললাম না, একটা জাস্ট আমরা একটা সলিউশনের মধ্যে লাইট পাঠাবো, যে কালারটা সে অ্যাবজর্ব করবে সেটা আমরা দেখতে পাবো না, সেখানে আমরা ডার্ক স্পট দেখতে পাবো। ডার্ক স্পট, এই যে মিসিং কথাটা লিখেছি এটাকে বলা হচ্ছে ডার্ক স্পট। তো সেখান থেকে আমরা বলতে পারি এই লাইটটা অ্যাবজর্ব হয়েছে। তাহলে আমরা স্পেকট্রাম শিখলাম, অ্যাবজর্পশন স্পেকট্রাম, ইমিশন স্পেকট্রাম। তাহলে পরের দিন আমরা শিখবো অ্যাটমিক স্পেকট্রাম বা লাইন স্পেকট্রাম কি।